আমাদের ক্লাব সদস্য দেবযানীকে দেবশঙ্কর হালদার মহাশয়কে পুষ্পস্তবক করো। পুষ্পস্তবক করো। শান্তিরাম মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক করো। আমাদের ক্লাব সভাপতি তাপস কুমারকে পুষ্পস্তবক করো। পবিত্র সেচরকে পুষ্পস্তবক করো। আমি আমাদের ক্লাব সভাপতি তাপস ওনাকে অনুরোধ করছি ক্লাবের তরফ থেকে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া যাবে। আমরা সবাই জানি দেবশঙ্কর হালদার বিশিষ্ট নাট্যশিল্পী, যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2015 সালে পেয়েছেন, এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কার পেয়েছেন, বেঙ্গল স্টেট স্টার স্পিকার অ্যাওয়ার্ড 2018 সালে পেয়েছেন। তাপসদাকে অনুরোধ করবো আমাদের সবার প্রিয় কলকাতার বিভিন্ন আলোকচিত্র শিল্পীদের শিক্ষক প্রফেসর বিশ্বজিৎ সেনগুপ্ত মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত স্বনামধন্য নাট্যকার অভিনেতা শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়, অধ্যাপক শ্রী বিশ্বজিৎ সেনগুপ্ত মহাশয়, বিশিষ্ট আলোকচিত্রী শ্রী শান্তিরাম মন্ডল মহাশয়, ছায়াপথ কল্পনার সকল সদস্য সদস্যা, ছাত্রছাত্রী, বিভিন্ন ফটোগ্রাফি ক্লাবের বিশিষ্ট জনেরা, বন্ধুবান্ধব, সকল শুভানুধ্যায়ী এবং উপস্থিত দর্শকবৃন্দ, সকলকে ছায়াপথ ক্যালকাটার মেম্বার এবং স্টুডেন্ট ফটোগ্রাফি এক্সিবিশনে সাদর অভ্যর্থনা জানাই। এই সুযোগে ছায়াপথ ক্যালকাটা সম্বন্ধে কিছু বলা আবশ্যক। 1983 সালে এক বর্ষণমুখর সন্ধ্যায় কয়েকজন বিশিষ্ট আলোকচিত্র শিল্পীর উদ্যোগে জন্ম হয়েছিল আমাদের প্রতিষ্ঠানে। ছায়াপথ নামকরণ হয়েছিল প্রয়াত শ্রী ঈশ্বরকান্তি দত্ত মহাশয়ের ভাবনায়। বিভিন্ন সদস্য ও সদস্যগণের নিরন্তর সৃজনমূলক কাজে সমৃদ্ধ হয়ে আজ আমাদের প্রিয় সংগঠনটি আপন গরিমায় গঠিত। জন্মলগ্নের পরের বছর থেকেই সর্বস্তরের ফটোগ্রাফি শিক্ষা প্রসারের উদ্যোগে সূচনা হয়েছিল যে ফটোগ্রাফি কোর্সে, তা আজও বহমান। এবছর আমাদের 37তম ফটোগ্রাফি কোর্স শুরু হবে আর কিছুদিনের মধ্যে। পরবর্তী বিভিন্ন বছরে ছায়াপথ ক্যালকাটা আয়োজন করেছে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি স্যালন এক্সিবিশন। বর্তমানে ছায়াপথ ক্যালকাটা এফআইপি অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি, পিএফ অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডেল আর্টাল ফটোগ্রাফি এবং পিএসএ অর্থাৎ ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা, এই 3 সংগঠনেরই সদস্য। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা শতাধিক। সদস্য সদস্যগণের আন্তর্জাতিক সংস্থা এফআইপি এবং পিএসএফ প্রদত্ত সর্বোচ্চ সম্মান অর্থাৎ ডিস্টিংশন সহ শতাধিক সম্মানপ্রাপ্তি আমাদের অন্যতম প্রধান গর্বের বিষয়। আমাদের প্রতিষ্ঠানে সারা বছর ধরে আয়োজিত হয় বিভিন্ন উইকলি, মান্থলি, কোয়ার্টারলি, ফেস্টিভ্যাল, ফটোগ্রাফি কন্টেস্ট। আমরা প্রত্যেক বছর এফআইপি এবং পিএফে আয়োজিত ক্লাব কন্টেস্টে যোগদান করি।
এছাড়াও বিভিন্ন স্বনামধন্য আলোকচিত্র শিল্পী আমাদের ক্লাবে তাদের পোর্টফোলিও প্রদর্শন করেন। বিগত বছরে অতিমারির কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও আমাদের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু বর্তমানে অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমে আমাদের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। অতিমারি আমাদের থেকে কেড়ে নিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী সুধাময় ঘোষাল মহাশয় এবং প্রবীণা সদস্যা শ্রীমতী নীতি ব্যানার্জি। তাদের আত্মার শান্তি কামনা করি। পরিশেষে করোনামুক্ত বিশ্ব ও সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বী নামধীনস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। আমরা যেন উভয়ে সমভাবে বিদ্যাফল লাভ করি। আমরা যেন বিদ্যাফল লাভে সামর্থ্য হই, আমাদের বিদ্যাফল সার্থক হোক। আমরা যেন কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই, আমাদের শান্তি হোক, এই পরিবেশের শান্তি হোক, এই পার্থিব জগতের শান্তি। এই কথা বলে আজকে ছায়াপথের সদস্য এবং ছাত্রছাত্রীদের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান এবং তাদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান এবং অন্যান্য যারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। আজকে প্রধান অতিথি বিশিষ্ট নাট্য বিশারদ এবং অভিনেতা আমার পাশে রয়েছে। আমি এর জন্য আনন্দিত এবং খুবই আপ্লুত। আজকে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পাওয়ার জন্য, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি ছায়াপথ কর্তৃপক্ষকে আমার আন্তরিক অ্যাকচুয়ালি ভালো ছবি তুলতে গেলে ভালো চোখ দরকার, ভালো মন দরকার এবং একটা ক্রিয়েটিভিটি দরকার, মানে অ্যাস্থেটিক সেন্স দরকার। সেটা না থাকলে কিন্তু ভালো ছবি তুলে যায় না। ক্লিক করলে ছবি হয় ঠিকই, কিন্তু সেটাকে ছবি বলবো কি না সেটা মানে ডাউটফুল আছে। যার জন্য সেই রবীন্দ্রনাথ কথায় স্মৃতি যেগুলি ছবি বটে রাখা তা কিন্তু নয়, সেখানে আমাদের অন্যান্য অনেক ভাবনা চিন্তা, অন্যান্য আরও অনেক কিছু দরকার। সেখানে আমাদের অ্যাস্থেটিক সেন্স দরকার, আমাদের বিউটি সম্পর্কে আইডিয়া দরকার। বিউটি হচ্ছে সামথিং উইচ ইজ স্পেশাল। যে ছবি আনন্দ দিতে পারে সেই ছবিকেই আমরা গ্রহণ করি। অর্থাৎ আমরা যেসব ছবিগুলো করবো তাতে যেন দর্শকটা আনন্দিত পায়, এইটি আমাদের দেখতে হবে। সেই জন্য সেই সব চিন্তা ভাবনা করে তার জন্য পড়াশোনা করা, তার জন্য নিয়মিত ছবি দেখা, আর্টিস্ট ছবি দেখা, ইন্টারেস্ট দেখা, এগুলো অত্যন্ত জরুরি। এবং সেই সব করার জন্য অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়াটাও একটা জরুরি আমার মনে হয়। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আজকে এক্সিবিশন হয়েছে, আমার মনে হয় এই এক্সিবিশনে প্রচুর নামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এই ছায়াপথের সঙ্গে জড়িত। আপনারা হয়তো জানেন আমার অ্যাসেসমেন্টে ছায়াপথ এখন ভারতবর্ষের অন্যতম 1 নম্বর। ছায়াপথে এখন যত নামী দামি শিল্পী আছে, যত নামী দামি ফটোগ্রাফার আছে, ভারতবর্ষের অন্য কোনো অর্গানাইজেশন নেই। এই না ওয়ার্ল্ডের অন্যান্য কতবার অর্গানাইজেশন আছে সে সম্পর্কে অতটা ধারণা নেই। কিন্তু তাহলেও আমি বলবো যে এইরকম একটা জায়গা, এখানে যারা ছাত্রছাত্রী তারা জয়েন করেছিল, আমারও সৌভাগ্য হয়েছিল এদের একটা ক্লাস নেয়। আমি বলবো যারা ফটোগ্রাফি শিখবে আগে যে কোনো সাবজেক্টেরই ইতিহাস যেন তারা অত্যন্ত করবে, তারা যেন ইতিহাস সম্পর্কে একটুখানি তাদের পাঠ দিয়ে দেয়। কারণ যে জিনিস জানতে যাচ্ছি তার যদি গোড়াটা না জানি তাহলে কিন্তু শিক্ষাটা কমপ্লিট হয়। যাই হোক, আমি আমরা আজেবাজ জিনিস বলব না, আজকে আমরা শুনবো। আমি তো অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত এই কারণে, আমার পাশে একজন অভিনেতা আছে। আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি। আমি এই শেক্সপিয়ারের ওয়ার্ল্ড স্টেজ, সেই স্টেজের একজন অভিনেতা। ছায়াপথ তোমরা এগিয়ে চলো, চলেই গিয়ে সার্ভে নাস্তি। তোমরা আরও এগিয়ে চলো, আরও ভারতবর্ষের ফটোগ্রাফিকে এগিয়ে নিয়ে যাও, আরও এরকম প্রদর্শনী করো। আমি শিওর যে এই প্রদর্শনী কলকাতার অনেক আলোকচিত্র শিল্পীকে অনেক আনন্দের খোরাক দেবে, তার থেকে এরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এই আশা করি এই এক্সিবিশনের সার্থকতা হোক, এই এক্সিবিশনের আমি সুফল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক, তাই সবশেষে করি
सर्वेषां मंगलं वेद सर्वेषां नाम सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् छायापथ শ্রদ্ধেয় দেবশঙ্কর বাবু, শ্রদ্ধেয় জবেদা, বিশিষ্ট গুণীজনেরা এবং আমার ছায়াপথের বন্ধু, আমি প্রথমেই ছায়াপথকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং কিছু বলার জন্য। পটবাবী সম্বন্ধে জবেদা যা বলে গেলেন, আমার মনে হয় এরকম আর কিছু বলার নেই। তবে আমি সৌভাগ্যবশত এবছর এই মেম্বার্স কম্পিটিশনেতে একজন জুরি বোর্ডের প্যানেলে ছিলাম। তো সেটা সম্বন্ধে আমার দু চারটে কথা শুধু আমি একটু আকর্ষণ করতে চাই। আমার এই স্বল্প অভিজ্ঞতাতে আমি বলতে পারি যে বিভিন্ন জায়গায় আমি র্যাগিং করেছি, এখনও করছি। কিন্তু ছায়াপথের এই সদস্যদের ছবি প্রতিযোগিতায় সেখানে এই জাজিং করাটা আমার কাছে একটা বেশ চ্যালেঞ্জিং দেখাচ্ছে। তার কারণটাকে আমি বলছি, ছায়াপথে যারা পার্টিসিপেট করেছেন, এখানে যাদের ছবি আপনারা দেখছেন, তাদের প্রায় 80% ফটোগ্রাফার, তারা কিন্তু সবাই কিন্তু জুরি বোর্ডের সদস্য। বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, বিভিন্ন বাইরে তারা জাজিং করে বেড়ায়। অতএব তারা ছবি দিয়েছে। একজন জুরি হয়ে জুরিদের ছবি জাজিং করাটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমার সতীর্থ সুদীপ এবং অশোক চেষ্টা করেছি যত ভালো ছবিগুলোকে অ্যাওয়ার্ড দেওয়ার পুরস্কার করছি। আমি একটা ছোট্ট অনুরোধ করবো ছায়াপথ কর্তৃপক্ষকে, যে আগামী বছর যদি এই ধরনের মেম্বার্স এক্সিবিশন হয়, এত ভালো ভালো ছবি আসে, সংখ্যায় এত বেশি, পুরস্কারের সংখ্যাটা যদি একটু বাড়ানো যায়, তাহলে কর্তৃপক্ষটি চিন্তা ভাবনা করে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি এখানে যেমন উনি বললেন যে উনি কোনোদিন নাটক করেননি, আমি কোনোদিন ছবি তুলি। সত্যি কথা বলতে কি, লোকে আমার ছবি তুলেছে এবং আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। কখনো চলচ্চিত্রের যে ক্যামেরা ব্যবহার না হয়, আবার কখনো আমাদের থিয়েটারের জন্য যে স্থির চিত্র তুলতে হয়, তারও সামনে দাঁড়িয়েছি বলতে সবসময় যে খুব ছবি উঠছে এটা ভেবে দাঁড়িয়েছি তেমনটা না। যতবারই ছবি হব বলে দাঁড়িয়েছি, ততবার ভুলে যেতে চেয়েছি যে আমার ছবি তোলা হচ্ছে। যখনই ভুলতে পেরেছি তখনই শুনেছি যে আমার ছবিটা ভালো হয়েছে। কিন্তু যখনই বলতে পারিনি যে আমার ছবি তোলা হচ্ছে, যখনই সচেতন থেকেছি যে আমার ছবি তোলা হচ্ছে, এবং সেই জন্য আমার মুখের যে রক্ত সঞ্চালন, যদি আমার মুখের ছবি তোলা হয়ে থাকে, যদি ঈশ্বর থাকেন তিনি যে আমাদের মুখে যে প্রতিদিন একটা কালো তুলি নাচলে একটা করে বয়স এঁকে দিয়ে যাচ্ছেন, আমাদের বুঝতে দিচ্ছেন না। আমরা প্রতিদিন তো আয়নার সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু প্রতিদিন যে আমরা একটু করে একটা রেখার সম্পদ নিজের শরীরের সিন্ধুকে বাড়াচ্ছি, এটা দেখতে পাই না। আমার ধারণা আলোকচিত্রী বা শিল্পী হলেন তিনি, যিনি প্রতিদিনকার ঈশ্বরের দেওয়া আঁচল, মহাকালের দেওয়া আঁচল, সেটিকে দেখতে পান। শুধু দেখতে পান তাই না, সেটিকে অভিবাদন জানান। আমাদের মধ্যে একটা চল আছে যে যৌবন নাকি মারাত্মক একটা ব্যাপার। তাই আমরা যখনই আমি কাউকে বয়স বাড়ছে দেখি, তখনই দেখি যে তাকে প্রশংসা করবার জন্য, যদি তিনি চন্মনে থাকেন যে আপনি ঠিক অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনো সেই যৌবন দীপ্ত আছে, অর্থাৎ যৌবনে থাকাটাই একমাত্র যোগ্যতা, এইটা বলার চেষ্টা হয় এবং সেটাই বস্তু সারা পৃথিবীব্যাপী এটাই বলা হয়। কিন্তু আমরা তো জানি যে যৌবন ভীষণ চঞ্চল, যৌবন এক জায়গায় স্থির থাকে না। যৌবন যেমন বিপ্লব করে, মানে প্রথা ভাঙে, তেমনি যৌবন ক্রমাগত ভুলও করে ওই লাফানোর প্রবণতাতেই, লাভ দেওয়ার প্রবণতাতেই কখনো ঠিক করে, কখনো ভুল করে। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, যখন ঈশ্বর প্রদত্ত বা মহাকাল প্রদত্ত বা সময় প্রদত্ত যে বলিরেখাগুলো আমরা আমাদের শরীরে, মুখে, অভিজ্ঞতায়, যাপনে আমরা ধারণ করেছি বা পেয়েছি, যখন আমরা প্রৌঢ়ত্বে পৌঁছই, প্রাজ্ঞ হই, আরো পরে যখন বার্ধক্যে পৌঁছই, বুড়ো হই, কেউ বলেন
এই বয়স এই স্থিতপ্রাজ্ঞতা দেয়, একটা ভেতরে প্রাজ্ঞ মানুষকে তৈরি করে যে ঠিককে ঠিক এবং ভুলকে ভুল এটা বলবার জন্য ছটফট করে না, খুব শান্ত হয়ে বলে। যখনই আমরা শান্ত হয়ে কোনো কিছুকে দেখতে পারি, শান্ত শব্দটির অর্থ এই ভোলা ভালা উদাসীন, আমি সেইটা বোঝাতে চাইছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শান্ত মানে যখন আমি পরিপূর্ণভাবে সবকিছু দেখতে পাচ্ছি, যখন আমার ভেতরে শুধু আমাকে নিয়ে এবং আমার পাশের লোককে নিয়ে কোনো তাড়না জন্মায়। তাই আমি দেখতে চাই বেশিরভাগ সময় যখন আমার ভেতরে সেই তাড়নাগুলো থাকে, কিছু কিছু পার্থিব তাড়না, কিছু কিছু অপার্থিব তাড়না, এবং তারপরে আমরা বেশিরভাগ সময় আমাদের সেই চাহিদাটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমরা শান্ত হই না, ততক্ষণ আমরা সেই চাহিদার ঝুলিতে আমরা যা যা লিস্ট নিয়ে বেরিয়েছি সেই লিস্টগুলো যতক্ষণ পূরণ হচ্ছে না ততক্ষণ আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া যে জীবন তার দিকে তাকাতে পারি, ফলত আমরা নিজেদের দিকেও তাকাতে পারি। আমরা তাকিয়ে বসে থাকি আমার যে পদ্মটা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আজকে এই পদ্ম অনুযায়ী ঠিক মেরে জীবন থেকে উপাদান সংগ্রহ করে বাড়ি ফিরে পড়বো, আমি ধনী, আমি যা চেয়েছিলাম তা পেরেছি। কিন্তু ইতিমধ্যে আমার চারপাশে আরো অনেক কিছু ঘটে গেল যেগুলো আমার লিস্টে ছিল না, আমার তালিকায় ছিল না। অর্থাৎ আমি একটা ক্ষুদ্র তালিকা তৈরি করেছিলাম নিজের জন্য এবং আমার পাশের লোকের জন্য, কিন্তু তার বাইরেও আরো যে অজস্র জীবন, আরো অজস্র বলিরেখা, অজস্র ছায়া এবং আলো যে খেলা করে চলেছে, সেইটি দেখবার জন্য উদারতা এবং শান্ত ভাব, সহজ ভাব, স্বতঃস্ফূর্ত ভাব আমি বেশিরভাগ সময় আমরা আমাদের মধ্যে তৈরি করতে পারি না। যারা পারেন তারা ঋষি হন, যারা পারেন তারা প্রকৃত শিল্পী হন, যারা পারেন তারা মার্গদর্শক হন, তারা অন্যদের পথ দেখান। এখন এই এতগুলো কথা কেন বললাম? একটু জ্ঞানীর মতো শোনার বটে, একটু নেতার মতো শোনানো খানিকটা। আমি বা কি এমন জীবন সম্পর্কে জেনেছি যে আপনাদের বলবো, কিন্তু আজকে আপনারা যখন সকলে এসে পৌঁছননি তারও আগে আমি যখন এখানে ঢুকেছি, তারপরে যখন ছবিগুলো দেখছিলাম, এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে দেখতে পরে যখন এখানে এসে বসলাম, তখন মনে হচ্ছিল এক একটা সময়ে আপনারা যারা এই যে জীবন্ত উপস্থিতি নিয়ে এখানে এসেছেন, শারীরিক উপস্থিতি নিয়ে এখানে এসেছেন, আপনাদের আমি দেখতে পাচ্ছি বটে, আপনারা আমার কথা শুনছেনও বটে, কিন্তু তার চেয়েও বেশি করে আমাকে নজর করছে ওই ছবিগুলো। ওই যে ওইখান থেকে তাকিয়ে আমার কথা শুনছেন ওই যে ট্রাইবাল মহিলা, ওই যে মুখের রেখায় অজস্র ভাঁজ নিয়ে যিনি তাকিয়ে আছেন আমার দিকে, ওই যে মেয়েটি যে সবুজ রঙের শাড়ি পরে একটু লজ্জায়, একটু হাসিতে, একটু রহস্যে তাকিয়ে আছে, এদিকে যিনি কালো সাদা ছবিতে ধরা দিয়েছেন একটু রাগ চোখে আছে, এরকম অজস্র। আর তার ভেতরে যারা নিজের নিজের কাজে নিমগ্ন আছে তারা সেইখান থেকেই যেন মনে হচ্ছে আমাদের দেখছেন, আমাদের লক্ষ্য করছে। যে কথাটা উনি বললেন রবীন্দ্রনাথের শব্দে যে তুমি কি কে বলি ছবি, আমার ধারণা এই ছবি যখন আলোকচিত্রী তুললেন তখন কি তিনি শুধু এই ছবিটাকেই ধরলেন? সামনে যে ছবিটা ছিল এই ছবিটাকে উনি খুঁজে পেলেন কোথায়? যদি মুখাবয়বগুলো আমি ছেড়ে দিই, এমনি দৃশ্যপটের যে ছবিগুলো আছে, এই ছবিটাকে উনি খুঁজে পেলেন কোথায়? সেটা নিশ্চিত উনি ওনার ক্যামেরায় খুঁজে পাননি, সেটা নিশ্চিতভাবে ওনার কোনো দাদা ঠাকুর বা মাস্টারমশাই বলে দেননি যে অমুক জায়গায় গেলে অমুক দিকে তাকালে সূর্যটা তখন ঢলে পড়ছে, তখন এইরকম একটা ছবি তৈরি হয়, হয়তো বলেছেন। কিন্তু প্রতিদিন তো সূর্য একই রকম ভাবে একই সময়ে একই গতিতে অস্ত যায় না, উদয়ও হয় না, বা হলেও আমরা তার মাপ করে গিয়ে ঠিক ওই জায়গায় দাঁড়াতে পারি না। প্রতিদিনই পৃথিবী একটু একটু করে পাল্টে যায়। এবার এই পাল্টে যাওয়ার সময়ের সঙ্গে মিলিয়ে আমি যখন মানুষ হিসেবে সচেতন সংবেদনশীল মানুষ হিসেবে আমার যা কাজ, আমি যদি আলোকচিত্রী হই তাহলে সেই কাজটি নিই বা সেই শিল্পটিকে বহন করে যখন ওখানে গিয়ে দাঁড়াই, তখন আমার কাঁধে ক্যামেরা থাকে,
আমার সমস্ত ব্যাকরণগত শিক্ষা থাকে, আমার সযত্ন লালিত ছোট থেকে বড় হওয়ার যে সংস্কৃতি বা পরম্পরা সেটা থাকে, কিন্তু তারপরেও যেটা থাকে বলে আমার মনে হয় সেটা হচ্ছে ওই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মন আমাকে যে নির্দেশ পাঠায়, আমার মন আমাকে যে কথা বলতে বলে, আমার মন আমাকে যেভাবে এই পৃথিবীর সঙ্গে অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে বলে, আমি সেই মনের কথা যখন শুনতে পাই তখন আমি একটি নিজস্ব ছবি তুলি। যে ছবিটা আমার মাসিমশাই বলে দেননি, যে ছবিটা এর আগে পুরস্কার পেয়েছেন যে আর্টিস্ট তার নকলে তৈরি হয়নি, এই সমস্তটাই তৈরি হয়েছে এই যে ব্রহ্মাণ্ড, এই যে পৃথিবী। এবং সেই মুহূর্তে আমার মাথার মাঝখান দিয়ে বয়ে যাওয়া আলতো একটি হাওয়া যা আমার চুলের মধ্যে আগুন গলিয়ে চলে গেল, যা আমাকে তৃপ্তি দিল, সেটাও আমাকে প্রভাবিত করল। ফলত আমি একটা ছবি খুঁজে পেলাম। এইবার সেইটাকে আমি ধরবো যে কৌশলে, সেই কৌশলটা যদি আমার না জানা থাকে তাহলে আমি শুধু মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু আমি সেটাকে অন্যকে দেখাতে পারি না। কবি যখন কবিতা লেখেন তার ভেতরে একটি অনুভব তৈরি হয়। ধরুন কবিতায় একজন কবি লিখলেন, আধখানা মুখ বাইরে দেখো, আধখানা মুখ অন্ধকারে, দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পায়। এটা তো এই ছায়াপথ নামক এই সংগঠন বা আলোকচিত্রের সঙ্গে খুব সুন্দর করে এই লাইনগুলো যায়, হঠাৎ মনে পড়ে গেল। আধখানা মুখ বাইরে দেখো, আধখানা মুখ অন্ধকারে, দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পায়। অথচ আমাদের বলা হয় যে অনেক লোক দূর থেকে দেখবে, তাই যত পারো আলো দাও। কারণ পুরোটা আলো দিয়ে দিলে এই যারা দেখবে একটু যদি তারা ছায়া না পায়, ওই আলোর মাঝখানে যদি একটু অন্ধকার না পায় ওই মুখে, তাহলে সে নিজের মতো করে ছবিটাকে গড়ে তুলবে কি? ওই অন্ধকারেই তো দর্শক যিনি দেখছেন ছবিটা তিনি গড়ে তুলবেন। অর্থাৎ এই ছবিটার সঙ্গে তিনি একাত্ম হবেন, শুধু তাই না, এই ছবিটাকে নিজের মনের রঙে তিনি এঁকে দিতে চাইবেন। যা আর্টিস্ট দিয়েছেন, আলোকচিত্রী দিয়েছেন, কবি দিয়েছেন, অভিনেতা দিয়েছেন, তারপরেও দর্শক শ্রোতা সে নিজের মতো করে খানিকটা তৈরি করে তখনই যখন ছবিটা তাকে ভাবায়, যখন অভিনয়টা তাকে ভাবায়, যখন ওই কবিতাটা তাকে একটু স্পেস বা একটু জায়গা দেয়, একটু অন্ধকার দেয়, তখনই সেই অন্ধকারে ও আলো ফেলে নিজের মতো করে, নিজের মনের আলো। ফলত এই যে ছায়াপথ, এই নামটির মধ্যে একটা ব্যঞ্জনা আছেন, যিনি দিয়েছেন আমরা বুঝতেই পারি তিনি কতদূর অব্দি দেখতে পেয়ে। আমরা যে শিল্প মাধ্যমে কাজ করছি সেই শিল্প মাধ্যম থেকে বলা হচ্ছে আলোকচিত্র, অথচ সংগঠনটির নাম ছায়াপথ। এখানে আলোকের কোনো ঠাঁই নেই, কিন্তু আমরা তো জানি আলো আছে বলেই ছায়া আছে। যদি আলো না থাকতো ছায়ার অস্তিত্ব থাকতো। আমরা সকলেই জানি, এবং আপনারা যারা তদগত ছাত্র ফটোগ্রাফি, তাদের কাছে তো বলবার অপেক্ষা রাখে না। কিন্তু একটা আলো শুধু ছায়া তৈরি করতে পারে না, তার জন্য একটি বস্তু লাগে, কোনো না কোনো একটি কিছু, একটা অবয়ব লাগে। যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবয়বই হোক না কেন, সেই অবয়ব গায়ে আলো মেখে ঠিক আলোর বিপরীত একটি ছায়া তৈরি করে। অর্থাৎ একটি দ্বন্দ্ব, একটা ডায়ালেকটিক্স। একটা কোথাও তুমি যা ভাবছো আমি তা ভাবলাম, কিন্তু আমি শুধুমাত্র ওটাই ভাবলাম না, আমি তার সঙ্গে এটাও ভাবলাম। এই ভাবনাটা হয়তো তোমার বিপরীত, এটা আমাদের মধ্যে চালিয়ে দিচ্ছে। তাই আমার কাছে এই প্রদর্শনীর ব্যবস্থা, এবং যারা আপনারা এখানে ছাত্রছাত্রী হিসেবে শিখছেন এবং যারা এখানকার মেম্বার, তারাও তো শিখেই চলেছেন। আমার ধারণা, না হলে আর এক্সিবিশনে নাম দিচ্ছেন কেন, আর জুরিরা এবার সেখানে এসে বিচার করছেন কেন, প্রতিবার আপনি বিচারের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন কেন? আমার মতো একজন অবিচ্ছিন্ন অভিনেতা প্রতিদিন স্টেজে উঠে আমরা দর্শকের সামনে গিয়ে দাঁড়াই কেন? দাঁড়াই এই কারণে আমরা পরীক্ষা করি, আজকের বেঁচে থাকার পরীক্ষা। মানে আজ অব্দি যে আমি বেঁচে আছি, আমার এই বেঁচে থাকা আমাকে 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 আজকে কি শিক্ষা দিয়েছে, আমি কালকের অভিনয়ের সঙ্গে সেটাকে মিলিয়ে আজকে প্রকাশ করতে পারছি তো। আর যদি না পারি তাহলে তো শুধু একটা ওই দাগের উপর আবার একটা দাগ বুলোনো হয়, আপনারা সকলেই জানেন। তাই আমার ধারণা এই আলোকচিত্রের চর্চা যারা করেন
তারা আরো একটা বড় কাজ করেন। তার কারণ একটা চলমান জীবনকে কোথাও সংহত করে ধরে তাকে দাঁড় করিয়ে রেখে স্থবির করে রাখেন না, অর্থাৎ তাকে ছবির মধ্যে ধরেও তার ভিতরে মন, প্রাণ এবং একটি স্পন্দন দেওয়ার চেষ্টা করেন। আপনারা বলবেন আমাকে নিয়ে গিয়ে যে আপনি বড় বড় কথা বলছেন, কিন্তু দেখুন তো এই ছবিতে কিন্তু যা দেখছি তাই শেষ, তারপরে কি? এইখানেই তো দেখার শুরু, এইখানেই তো আমরা দেখতে চাইছি, যে কথা আগে বলছিলাম। আমি নিজে দর্শক হিসেবে ওই ছবিটার মধ্যে কিছু কি অ্যাড করতে পেরেছি, কিছু কি সংযোজন করতে পেরেছি। তাই কাজটা শুধু আলোকচিত্রীর নয়, ওই থিয়েটারের মতো, চলচ্চিত্রের মতো, গানের মতো একাকী নয়, একলা নয়। তাই আপনারা যারা এখানে এসেছেন, যারা ছবি তোলেন এবং তোলেন না, আমরা সবাই আসলে আলোকচিত্রী, আমরা সকলেই আসলে দেখছি, কিন্তু আমাদের মধ্যে তারাই প্রকৃত শিল্পী, আলোক শিল্পী হয়ে উঠছেন, আলোকচিত্রী হয়ে উঠছেন, যিনি ওই দেখাটাকে ধরছেন, তাকে স্থির করবার চেষ্টা করে তার ভিতরে একটা প্রাণ দিচ্ছেন। এবং আমি যখন সেই ছবির সামনে গিয়ে দাঁড়াচ্ছি, ওই ছবির অন্তরের নিহিত গোপন একটি প্রাণ স্পন্দন আমাকে প্রভাবিত করছে। আর যখনই প্রভাবিত হচ্ছে, ছবিটি জ্যান্ত হয়ে উঠছে, ছবিটি আর শুধু ছবি থাকছে। এখন আমরা এত ছবি দেখছি, এখন যে কথা মাস্টারমশাই বলছিলেন, এত ছবি আমরা দেখছি প্রতিদিন, তখন আমাদের ছবি দেখার যে চোখ, সেটা তো নষ্ট হয়ে যেতে বসেছে, এরকম একটা আশঙ্কা তো হয়। কিন্তু তবুও আমি আশাবাদী, তবুও আমার মনে হয় যে এত কিছুর পরেও, এত প্রতিদিনকার ঘটনার পরেও সূর্যাস্ত এবং সূর্যোদয় যদি দেখবার মতো বস্তু হয়, তাহলে আমাদের ভয়ের কিছু নেই। তার কারণ আমরা আমাদের মন দিয়ে ছবিকে বাঁচাই, আমাদের মন দিয়ে ছবিকে গড়ে তুলি, আমাদের দৃষ্টি দিয়ে ছবিকে দৃশ্যমান করি। অবন ঠাকুরের একটি লেখা আছে, একাধিক লেখা আছে, আপনারা এই বিষয়ে পড়াশোনা আমাদের মাস্টারমশাই যখন বললেন, তো উনি তো চিত্রকলার লোকও বলেন, সেখানে উনি সেই অন্তর্দৃষ্টির কথা বলেছেন, যা এই বাইরের দেখাকে ছাড়িয়ে ভেতরের দেখা দিয়ে তৈরি হয়। আমরা একজন আর্টিস্টের কথা জানি, সুরদাস, গান লিখতেন, আপনারা জানেন, গানের মানুষ, বাঙালি নন, কিন্তু তিনি কথায় আছে, একবার গল্পে আছে যে সুরদাস একবার রাস্তার ধারে বসেছিলেন, পাশ দিয়ে নাকি রাধা পায়ে নুপুর পরে হেঁটে যাচ্ছে। তা রাধার পায়ের নুপুরের শব্দ শুনে সুরদাস বললেন কি, রাধার পা থেকে নুপুরটি খুলে দিন, চুপি চুপি। তবে রাধা যখন বুঝতে পারলেন যে পা থেকে নুপুরটা গেছে, দেখলেন যে সুরদাস ওটা খুলে নিয়েছে, মানে পাশে একজন কেউ বসেছিলেন, তিনি খুলে নিয়েছেন। তিনি গিয়ে বললেন যে আমার নুপুরটা ফেরত দাও। সুরদাস বললেন আমি তো অন্ধ। সুরদাস চোখে দেখতে পেতেন না, আপনারা জানেন, এই চোখে দেখতে পেতেন। ওই রাধার পায়ের নুপুরের শব্দ শুনে উনি নুপুর খুলেছিলেন। বললেন আমি তো চোখে দেখতে পাই না, কি করে বুঝবো যে তুমি রাধা? সঙ্গত প্রশ্ন। আমি যে জিনিসটা নিয়েছি সেটা যে তোমারই, আমি বুঝবো কি করে? আমি তো চোখে দেখতে পাই না, কি করে তোমাকে ফেরত দেবো? অর্থাৎ একটু খুনসুটি করলেন। রাধা কি বলে দেখবার জন্য, রাধা বা কিছু বলার নেই। তখন তাকে বাঁচাতে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন এবং তিনি সুরদাসের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুরদাস যখন দেখতে পেলেন কৃষ্ণকে, তখন তিনি ওই হাতের নুপুর রাধাকে ফেরত দিলেন, আর কৃষ্ণকে বললেন যে প্রভু, আপনি আমাকে অন্ধ করে দিন, আমি আপনাকে দেখে ফেলেছি, জীবনের পরম সত্যকে আমি দেখে ফেলেছি, আর কোনো কিছু দেখার স্পৃহা আমার নেই, আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। তার মানে জীবনের পরম সত্যটিকে যখন আমরা দেখতে পাই, তখন এই বাইরের দেখা আমাদের আর কোনো কাজে লাগে না। একটি চিত্র প্রদর্শনী বা চিত্র প্রদর্শনীতে এই কথা কতটা জরুরি আমি জানি না, কিন্তু একজন শিল্পীর জন্য সবসময় এটা জরুরি।
অন্তরেতে দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে। এই চোখের বাইরে দেখার যে অভ্যাস, যে অনুশীলন, আমার ধারণা ছায়াপথ তাতেই ব্যবহৃত থাকবেন বা আছে। এমনি সার্টিফিকেট, এই যে এখানে মেডেল বা পুরস্কার, এগুলো তো আমাদের থাকেই, এবং একটা সময় এতে জং পড়ে যায়। দেখবেন আপনারা যারা আজকে বাড়ি নিয়ে যাবেন, আমি হতাশ করছি না, আমি নিজের জীবনে এইসব পেয়ে দেখেছি, মন ভরে আমি দেখেছি। তারপর একদিন প্রথম দিকে খুব আনন্দ হয়, বিশ্বাস করুন আপনারা যারা আজকে পাবেন নতুন, এত আনন্দ হবে, সত্যি আনন্দ হওয়ার মতো বিষয়। আমি একটা কাজ করেছি তার স্বীকৃতি, এবং নিয়ে গিয়ে আপনার বাবা মাকে, আপনি আমার বাবা মাকে দেখিয়েছি, এটা আমাকে দিলে ওরা। তারপর ওটাকে প্রতিদিন মুছতাম, চকচকে থাকে যাতে। তারপর 3-4 দিন পর মনে হলো রোজই তো মুছেছি, আজকে থাক। তারপর দেখলাম মুছতে ভুলে গেছি ওটাকে। তারপর ধুলো পড়েছে, আস্তে আস্তে কালের নিয়মে মানুষই থাকে না, ওতে মরচে ধরবে। তারপর আজকালকার কাজ তো দেখবেন ওর থেকে আঠা খুলে যাবে, নানান কিছু হবে। আমি এগুলো হতাশ করার জন্য বলছি না, আমি বলছি আপনি কি এটার জন্য এখানে এসেছেন? তা তো আসেন, ওটা উপলক্ষ মাত্র, ওটা আপনাকে চালিয়ে দেবে। ওটা প্রতিদিন ঘুম থেকে উঠে ওর দিকে তাকালে আপনাকে হয়তো উত্তেজিত করবে, কিন্তু যেদিন ওটা খুলে যাবে, যেদিন ওটা মরচে পড়বে, যেদিন ওটা চুরি হয়ে যাবে, সেদিন আপনি কি নিয়ে থাকবেন? সেদিন আপনার মনের ভেতরে ওই মেডেল থেকে চকচকে করে রেখেছেন, যেটাকে হচ্ছে, যেটিকে প্রতিদিন আপনি তাকিয়ে বলছেন যে তোমার চেয়েও বড় কিছুর আমি প্রত্যাশী, আমি সেই খোঁজে আছি। সেই মনোভাবটিকে আপনারা ধারণ করুন। আর আমরা সকলেই যে ছাত্র, মাস্টারমশাইয়ের যে ছাত্র, এইটা মাথায় রাখুন। তাই আমরা বেশিরভাগ সময় নিজেদেরকে আটকে দিয়ে এই ভেবে আমার বোধহয় আর কিছু হওয়ার নেই, এইটুকুই আমার হওয়ার। এই যখনই এই শব্দটা আমাদের কাছে এসে ধরা দেয়, তখনই আমরা নিজেদের, মাস্টারমশাই আমার নম্বর কাটেন না, হ্যাঁ, ইনস্টিটিউশন বা বিদ্যালয়ে আমার নম্বর কাটে না, আমি নিজের নম্বর পেয়ে, ফলে সেই কাজটি না করলেই ভালো, এটা বলছি। আমি নানান ছলচাতুরি করে আমার মনের কথাগুলো বললাম, কেননা ফটোগ্রাফির বিষয়ে আমি সত্যি কিছু জানি না। আমি দেশে বিদেশে অনেক ঘুরেছি, নানান জায়গায় আমি ভালো এক্সিবিশন দেখেছি, মুগ্ধতা নিয়ে তাকিয়ে থেকে ওইটাই বোঝবার চেষ্টা করেছি যে এই ছবিটা আমার সঙ্গে কোন সংলাপ বলতে চাইছে, এই ছবিটা আমার কাছ থেকে কি চাইছে। অনেক সময় বুঝতে পেরেছি যে এই ছবিটা আমার কাছে এই চাইছে, অনেক সময় বুঝতে পারিনি। মনে হয়েছে যে আমি ওর ভাষা বুঝি না, মনে হয়েছে যদি জানতে পারতাম আমার কাছে কি চায়। তারপরে ভেবে দেখেছি যে এত চাওয়া চাই কি আছে, আমিই বা ওর কাছে কি চাই। তখন আমি উত্তর পেয়েছি যে আমি ওর বন্ধুতা চাই, আমি প্রতিটি ছবির বন্ধুতা চাই। ও একটা কিছু বলবার জন্য ওখানে অপেক্ষা করছে। নাহলে যিনি এই ছবিটা তুলেছিলেন, যিনি এই ছবিটা এঁকেছিলেন, বিশেষ এই মুহূর্তটাকেই কেন ধরেছিলেন এবং তাকে যে ওই মুহূর্তটাকে অমর করে রাখবার চেষ্টা করেছেন, তাতে তো আমার পার্টিসিপেশন, আমার অংশগ্রহণের জন্যই করেছে। তাহলে তুমি বাড়িতে রেখে দিতে পারতেন, এই যে এখানে টাঙিয়ে দিয়েছে। আর একটা কথা, এই এক্সিবিশনে কিছু করার নেই বলেই কোথায়, আমি এই বিজ্ঞান জানি না হতো, কিন্তু একটা অস্বস্তি হচ্ছিল যে ছবিগুলো সবকটাই কত গায়ে গেলে, কিছু করার নেই, স্থান সংকুলন হয়নি, আমি জানি। সেই জন্য মানে আপনারা জানেন নিশ্চয়ই যে দুটো মানুষেরও একটা স্পেস লাগে, নিজস্ব একটা, বাঘেদের যেমন একটা নিজস্ব এরিয়া আছে, তার মধ্যে কেউ ঢুকে পড়লেই ও বুঝতে পারে, মানুষেরাও বুঝতে পারে। ও গায়ের কাছে কেউ এসে দাঁড়ালে দেখবেন অস্বস্তি আছে। আমি ছবিগুলোকে যদি মানুষের মধ্যে সংবেদনশীল ভাবি, তাহলে ওদেরও আর একটু জায়গা দেবে, মানে ওদের খুব না একটু জায়গা দেবে। তাহলে কি হয়, একটা ছবি আরেকটার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এখানে যে ঢুকেও পড়েছে সেটাও মন্দ না, তার কারণ আপনাদের এই সজ্জার মধ্যেও ওই রং রেখা একটা বাছাই করে আপনারা দেখেছেন, সেটাও আমরা দেখেছি। ফলত এইটা একটা আবদার রইল, কিন্তু আমি জানি যে অনেক সময় সেটা বড় জায়গা না আমাদের সম্ভব হয়। যারা ছবি তুলেছেন, যে ছবিগুলো আমি দেখেছি, তাদের কাছে আরো নতুন ছবির প্রত্যাশায় রইলাম। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন, প্রথম দুটি লাইন ছিল, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। আমি যখন প্রথম পড়লাম, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন, রস্য দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং ঘর ও শান্ত।
একটা রঙের বিশেষণ উনি বলছেন ঘর ও শান্ত। আমরা জানি যে লাল রং ক্রুদ্ধ, হ্যাঁ, নীল রং তুলনামূলকভাবে শান্ত, এসব শুনেছি। তার মানে প্রতিটি রঙের ভেতরে যে আবদার আছে, যে উষ্ণতা আছে, যে শীতলতা আছে, সেগুলো ওই মাছরাঙার গায়ে আছে, প্রকৃতির গায়ে আছে, এবং তার কোনো বস্তুতে কোনো না কোনো সময় ধরা পড়ছে। তাই আমাদের তাকিয়ে দেখতে হবে, চেয়ে দেখতে হবে। আমি যদি এই এক্সিবিশনে নাও আসি, আপনারা যদি এই এক্সিবিশন নাও পারেন, একটা বিরাট বৃহৎ প্রদর্শনশালা, যেমন উনি রঙ্গমঞ্চে, জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছেন, তেমনি আমি যদি এই প্রদর্শনীতে না আসি, জীবনের যে বিশাল বিস্তৃত ক্যানভাস এবং তার যে প্রদর্শনশালা, সেখানে তো আমি প্রতিদিন পার্টিসিপেট করছি। অতএব আমিও আলোকচিত্রী, আমিও ছায়াপথের সঙ্গী। ধন্যবাদ।